ভীমকে রাত্রিবেলা যখন ভীম অচৈতন্য হয়ে গেল তখন লতা দিয়ে বেঁধে ওকে জলের মধ্যে ফেলে দিল। ভীমও কিন্তু জলের মধ্যে দিয়ে চলে গেলেন নাগলোকে, এবং সেখানে মানে মহাবিষ সব মানে নাগলোকের মানে সবার মারাত্মক বিষ, সবাই মিলে ভীমকে পেয়ে দংশন করা শুরু করলো। তো দ্রোণ মোটামুটি বুঝতে পারেন যে কুরু বংশের যে ছেলেপেলেগুলো বড় হয়ে উঠছে, এদের দিয়েই আমার প্রতিশোধটা সম্পূর্ণ হতে পারে। পাঞ্চাল রাজার কাছে যাই, গিয়ে বলি যে আমার একটু হেল্প করতে, কিছুই না, আমাকে কিছু গোধন, কিছু একটা দুটো গ্রামও যদি দেয় আমাকে, তাহলে আমি একটুখানি শান্তি মতো থাকতে পারি। দ্রুপদ কিন্তু দ্রোণকে দেখে বলো, তোমার কি মনে হয়, তুমি কোথাকার এক ব্রাহ্মণ, আমি পাঞ্চালের রাজা। দ্রুপদ বেশ বাজে ব্যবহারই করে দ্রোণের সঙ্গে। কিন্তু এই যে বীর্য স্খলন হলো, সেখান থেকে বীর্যটা দুভাগ হয়ে যায় এবং সেখান থেকে এক ছেলে এবং এক মেয়ের জন্ম হয়। পরশুরাম বলল, যা ছিল আমার কাছে সব ব্রাহ্মণদের দিয়ে দিয়েছি, সমস্ত পৃথিবী আমি কাশ্যপকে দিয়ে দিয়েছি, এখন কেবল আমার শরীর আর শস্ত্র যা আছে সেটা অবশিষ্ট আছে। এবার কি চাও বলো, শরীর চাও না অস্ত্র শস্ত্র চাও? হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমরা বৈঠক চ্যানেলে আরেকটা নতুন সিরিজ করছি, আপনারা অনেকেই জানেন, অনেকগুলো এপিসোড অলরেডি এসে গেছে। আমরা কী নিয়ে কথা বলছি যারা দেখছেন তারা জানেন, যারা দেখছেন না বা যারা আগের এপিসোডগুলো দেখেননি, প্রথমবার ক্লিক করলেন, তাদের জন্য বলি, আমরা কথা বলছি সেই বহুল চর্চিত এবং বহুল প্রচলিত একটি টেক্সট নিয়ে, যেটার নাম মহাভারত। এবং যা নেই ভারতে তা নেই, যা নেই মহাভারতে তা নেই ভারতে, এরকম একটা বক্তব্য আছে। এবং এই গল্পটা বারবার রিটোল্ড হবে, এই কথাটাও বলা হচ্ছে। তো আমরা রিটেলিং করছি। আমরা একটা পয়েন্ট অবধি এর আগের এপিসোডে এসেছিলাম, সেখানে আমরা পাণ্ডুর মৃত্যু অবধি, পাণ্ডুর মৃত্যু, পাণ্ডব কৌরবের জন্ম থেকে নিয়ে পাণ্ডুর মৃত্যু অবধি আমরা পৌঁছেছি। তো এখন এই মুহূর্তে কি অবস্থা দাঁড়িয়ে আছে তাহলে? কুরুবংশটা, ধৃতরাষ্ট্র আছে, বিদুর আছে, ভীষ্ম আছে, সত্যবতী এবং অম্বিকা এরাও আছে, আর তার সঙ্গে আছে হলো কুন্তি একা। মাদ্রী এবং পাণ্ডু দুজনেই মারা গেছে। কুন্তি এবং তার 5 পুত্র, মানে তার 5 পুত্র না, তার 3 পুত্র এবং মাদ্রীর 2 পুত্র। কিন্তু ফাইনালি এমন একটা পজিশন চলে আসে যেখানে সবাই কুন্তির পুত্রই। কুন্তির অ্যাকচুয়ালি সব 6 পুত্র, কিন্তু আপাতত সে 5 পুত্র নিয়ে সে নিজের মতো করে পঞ্চ পাণ্ডব যাদেরকে বলা হবে। পাণ্ডু যখন মারা গেলেন তখন তার আশেপাশে অনেক ঋষি, তারা সবাই বললেন যে এবার কি করা যাবে, তুমি তো মানে এইভাবে তো 5 পুত্র নিয়ে থাকতে পারবে না, তুমি কি, তোমার তো যেতে হবে, তোমার তো একটা সেই অর্থে শ্বশুর বাড়ি আছে, সেখানে যাও। তো বলল যে ঠিক আছে, মৃতদেহ নিয়ে, দুজনের মৃতদেহ নিয়ে তারা গেলেন হস্তিনাপুরে। সবাই তো মানে দারুণ একটা বিলাপ টিলাপ করলো। তখন যুধিষ্ঠিরের বয়স 16, ভীমের 15, অর্জুনের 14, নকুল সহদেবের 13, মানে এক্স্যাক্টলি এক বছর করে আছে। এবার তারপর ধৃতরাষ্ট্রর আদেশ পেয়ে পাণ্ডু এবং মাদ্রীর শেষকৃত্য সম্পন্ন হলো, এবং এরা তখন শ্রাদ্ধ হলো, যা হলো। এবার ব্যাসদেব তখন শোক বিবল হয়ে মায়ের কাছে গিয়ে বলল যে এ কিন্তু সুখের দিন কিন্তু শেষ, খুব খারাপ দিন আসতে চলেছে এই পরিবারের প্রতি। আমার মনে হয় আপনাদের বানপ্রস্থে এবার চলে যাওয়া উচিত। তো সত্যবতী অম্বিকার কাছে গেলেন, অম্বিকার কাছে গিয়ে বললেন যে তোমার পুত্র তো জীবিতই আছে, কিন্তু পাণ্ডু মৃত, তাই অম্বালিকাকে নিয়ে আমি বানপ্রস্থে চলেছি, কারণ আমাদের মানে সব বড় ঋষিরা বলছেন যে আমাদের খুব দুঃখের দিন আসতে চলেছে পরিবারের প্রতি, তো আমি বানপ্রস্থে চললাম, তুমি যদি যেতে চাও তো আমাদের সাথে যেতে পারো। তো অম্বিকাও রাজি হলেন। তো সত্যবতী, অম্বিকা এবং অম্বালিকা এরা চলে গেলেন তপবনে, এবং সেখানে গিয়ে ঘোর তপস্যা করে তারা তপস্যায় নিজের প্রাণ ত্যাগই করলেন, দেহত্যাগই করলেন। মানে এদের চ্যাপ্টার শেষ। এবার পঞ্চপাণ্ডব যথারীতি তার পিতৃগৃহ, তা হস্তিনাপুর, ওই রাজপরিবারের পার্ট, তারা নিজেদের মতো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, দারুণ শৈশব কাটাচ্ছে, 15-16 বছর বয়স তাদের, এবং কৌরবদের সাথে একদম একসাথে। কিন্তু ভীম এইখানে, এই যে ভীম হলো একটু বুলি ছিল, ওর কোনো খারাপ ইন্টেনশন ছিল না, কিন্তু এদেরকে কিন্তু মাথা ঢোকাঢুকি করে দিত, উঠিয়ে ফেলে দিত, জলে ডুবিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত ওদের একবারে হাঁসফাঁস না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রাখবে, কাউকে ফেলে তাকে হাত ভেঙে গেল,
এইসব এইসব বুলি কিন্তু করছে। ভীম করে যাচ্ছে। হ্যাঁ। আর ভীমের বল তো অনেক বেশি এদের থেকে। এই সময় থেকে কৌরবরা কিন্তু ভীমকে স্পেশালি, পাণ্ডবদের কম, কিন্তু ভীমের প্রতি একটা প্রচন্ড রাগ তাদের মধ্যে, ওই বুলিদের সাথে যেরকম হয় স্কুলে ওরকম রাগ হয়েছে ওদের। দুর্যোধনও তাদের মানে শেষ ইয়ে আর কি, বড় ভাই, তারও একই সমস্যা। আচ্ছা, দুর্যোধন আর ভীমের কিন্তু একই দিনে জন্ম, একদম একদম একই দিনে, একই বয়সের, একই বয়সের দুজন। তো দুর্যোধন ঠিক করলেন যে না, ভীমকে শিক্ষা দিতে হবে। এবং শিক্ষা মানে মানে এমন শিক্ষা দিতে হবে যে সারা জীবনের শিক্ষা। সেটা কি করলেন তখন? কি করলেন, ইনি তো গঙ্গা তীরে একটা প্রমাণকুটি নামে একটা জায়গায় একটা বেশ সুন্দর আবাস ঠাবাস বানিয়েছে, রিসর্ট বানিয়েছে, যে চলো এখানে আমরা খেলাধুলা করবো, মানে ক্রীড়াঙ্গনটা আমাদের ওখানে হবে। তো সেখানে নিয়ে গেছে সবাইকে, ও যথারীতি এরা তো সবাই ভাই, আর কি করবে, গেছে। ঘটনা হলো সে জলক্রীড়া ফিরা হয়েছে ওখানে, সব জলে ফলে খেলা টেলা হয়েছে। আর যথারীতি ভীম খাওয়ার ব্যাপারে ভীমের একটা চিরকালই, ভীম একটু খেতে ভালোবাসে, হ্যাঁ, ভোজন রসিক জায়গা বলে, বা পেটুকি বলা যেতে পারে। তো এবার খাবারের মধ্যে কালকুট বিষ মিশিয়ে দেওয়া হয়, আর সবাই তো বিশ্রাম করছে। এবার ভীম বুঝতে পারছে আমার তো কিরকম একটা অদ্ভুত লাগছে, কালকুট বিষ এবং ডেঞ্জারাস বিষ। ভীমকে রাত্রিবেলা যখন ভীম অচৈতন্য হয়ে গেল, তখন লতা দিয়ে বেঁধে ওকে জলের মধ্যে ফেলে দিল। আর জলের মধ্যে ভীম পড়তে থাকলো অচৈতন্য অবস্থা। এবার সেই সময়, এর আগেও আমরা একটা জিনিস দেখেছি যে একজন সেই সময়কার কি জানি নাম, উত্তঙ্গ, হ্যাঁ, সেই উত্তঙ্গ কিন্তু পাতালের মধ্যে দিয়ে নাগলোকে প্রবেশ করেছিলেন। ভীমও কিন্তু জলের মধ্যে দিয়ে চলে গেলেন নাগলোকে, এবং সেখানে মানে মহাবিষ সব মানে নাগলোকের মানে সবার মারাত্মক বিষ, সবাই মিলে ভীমকে পেয়ে দংশন করা শুরু করলো। বিষে বিষক্ষয় বলে একটা কথা আমরা শুনি, এই বিষে বিষক্ষয় হলো কালকুট বিষের সমস্ত ব্যাপারটা নষ্ট হয়ে গেল, এবং ভীম হঠাৎ করে চেতনা পেয়ে গেল। আর যেই চেতনা পেয়েছে ভীম তো বিরাট শক্তিশালী, এই সাপকে ধরে ওই সাপকে ধরে সবাইকে মারতে শুরু করলো। এবার হঠাৎ করে মানে সবাই গিয়ে বাসুকিকে বলছে, এটা তো কী লোক এসছে আমরা জানি না, মারাত্মক কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলছে, আপনি কিছু একটা করুন। বাসুকি গিয়ে দেখে ভীমের মানে বাসুকির অ্যাকচুয়ালি দৌহিত্র হলো ভীম। আচ্ছা, হ্যাঁ, এবং কুন্তিভোজ হলো দৌহিত্র বাসুকির। সেখানেও দৌহিত্রকে চিনল, আর তুমি তো আমার আত্মীয় হও, তুমি আলিঙ্গন করে। এবার তারপর বাসুকে বলে যে তুমি এসব করো না, সব বেরোটেরো না, ওটা তোমার বিষের প্রভাব চলে গেছে, তুমি বরঞ্চ একে সবাইকে বলে একে ধনরত্ন ফত্ন দাও। বাকিরা বলে যে ধনরত্ন দেবেন না, ওদের একটা স্পেশাল রসায়ন ছিল, এটা জিনিস, এটা কেমিক্যাল, এই কেমিক্যালটা দিতে বলে, যেটা নাকি তার একটা বিরাট পাওয়ার আছে। তো ভীম বলে কথা, একটা কুজোর একটা রসায়ন ছিল, 8টা শেষ করে দেয়, এবং মানে সেখানে 8টা শেষ করে তারপর একটা দারুণ সুন্দর সজ্জায় ঘুমিয়ে টুমিয়ে বিন্দাস। এদিকে তো ওইদিকে তো কৌরবরা, মানে কৌরব বলতে এখানে কৌরব বলা হয়েছে কেন, কারণ সবাই কিন্তু কৌরব বংশের, সবাই কুরুবংশেরই। এদেরকে আলাদা করে পাণ্ডব পরে বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি তো ওরা কৌরবই। তো সবাই মিলে মানে আমাদের যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেবেরা সবাই খুঁজছে ভীম কোথায় গেল। যথারীতি ভীমকে পাওয়া যায়নি, ভীম আগে চলে গেছে, ওদের মনে হয় যে আগে চলে গেছে, ওরা আবার হস্তিনাপুর ফিরে আসার পর ভীমকে না দেখে কুন্তী অত্যন্ত উদ্বিগ্ন হয়। আর কুন্তী বলে, কি ব্যাপার, ভীম নেই? বিদুরকে জিজ্ঞেস করে ভীম কোথায় গেল, কি হয়েছে ভীমের, কি অসুবিধা? বিদুর বলে, একটা জিনিস নিয়ে চিন্তা করবেন না, ব্যাসদেব কিন্তু বলেছেন আপনার পুত্ররা দীর্ঘায়ু হবে, তো আপনি চিন্তা করবেন না, ওর কিছু হবে না। ওদিকে ভীম 8 দিন ধরে ঘুমাচ্ছে, দারুণ একটা বিছানা পেয়ে, দারুণ জায়গা পেয়ে ও তো বিন্দাস ঘুমাচ্ছে। আর তখন কত 13-14 বছর বয়স হবে, ঘুমিয়ে টুমিয়ে উঠে তখন নাগগণ বলল যে এই যে রসায়ন তুমি যে হজম করে ফেলেছো এই 8 কুম্ভের, তো তোমার গায়ে অযুত হস্তির বল হবে, মানে 1000 হাতির বল তুমি পাবে। এইটা আপনারা অনেকেই জানেন যে ভীমের অযুত হস্তির বল আছে। তো এই 8 কুম্ভ রসায়ন যদি না খেত তাহলে এই বলটা হতো না। এবার যথারীতি নাগদের মানে আশীর্বাদ নিয়ে সে চলে যায়, দিব্য একদম মানে বিন্দাস ঘুরে ফিরে চলে আসে।
আর এসে ব্যাপারটা বুঝতে পারে যে আমাকে তো সবাই খুঁজছিল, আমাকে সবাই খুঁজছিল, এবং যুধিষ্ঠির বলে ব্যাপারটা নিয়ে চুপচাপ থাকো, ব্যাপারটা যা হয়েছে তার মানে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল নিশ্চয়ই। ও বুঝতে পারে যে গণ্ডগোলটা ওরা করেছে, ওরা শুধু বলে একটু সাবধানে থাকতে হবে আমাদের। এই জিনিসটা কিন্তু বারবার আসছে যে বিদুর এর পরে বিভিন্ন সময় ওদের পাণ্ডবদের বিরুদ্ধে যখনই একটা কোনো ষড়যন্ত্র হবে, বিদুর আলাদা করে বলে দেবে ওদেরকে যেটা হচ্ছে, কিন্তু এটাও সাথে সাথে বলে দেবে এই জিনিসটা তোমরা কাউকে বলবে না, তোমরা জানাবে না কাউকে যে তোমরাও জানো যে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আর এদিকে দুর্যোধন তো ভাবছে কি রে ভাই, ভীম কোথা থেকে ফিরে এলো, বিফল মনোরথ হয়ে যথারীতি ও তো মনস্তাপ, মানে রীতিমতো দুঃখ করতে লাগলো, কি করবো, মানে আমাদের দুঃশাসনের সঙ্গে বা ওর যে অন্যান্য ভাই ছিল তাদের সঙ্গে এটা বলছে যে দেখা যাক এরপরে কি করা যায়। এবার এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হলো রাজকুমারদের শিক্ষার জন্য একজনকে নিয়োগ করা হলো, তার নাম কৃপাচার্য। এবার কৃপাচার্য কে, এটাতে তুমি বলো কৃপাচার্য কে? হ্যাঁ, মহর্ষি গৌতমের একটি ছেলে ছিল, তার নাম এই একটা বইয়ে তার নাম হচ্ছে শরদাবত, এখানে আছে শরদ্দান, আর এই বইটাতে আছে শরস্তম্ভ। মূলত স্বর অর্থাৎ অ্যারো বা তীর, সে ধনুর্বিদ্যায় পারদর্শী, একদম মানে সাংঘাতিক ধনুর্বিদ্যায় পারদর্শী একদম। সব বেদের মধ্যে এখানে এরা বলছেন যে বেদের মধ্যে অনেক রকম বেদ আছে, যেমন স্থাপত্য বেদ আছে, আয়ুর্বেদ আছে, গান্ধর্ব বেদ যেটা হচ্ছে মিউজিকের গান্ধর্ব বেদ, তেমনি ধনুর্বেদও একটা বেদ, একদম যে কোনো রাস্তাতেই সেখানে পৌঁছে যায়। তো এই মহর্ষির ছেলে ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ধনুর্বিদ্যায় সে সাংঘাতিক দড়ো আর কি। এতই ধনুর্বিদ্যায় সে পারদর্শী যে ইন্দ্র মোটামুটি ভয় পেয়ে গেছেন। ইন্দ্র জনপদী বলে এক অপ্সরাকে বলেছে যে তুমি যাও ওকে একটুখানি বিচলিত করো, যেটা করে থাকেন ইন্দ্ররা সবসময়। তো জনপদী গেলেন এবং প্রায় একটা সূক্ষ্ম বস্ত্র, স্বচ্ছ বস্ত্র ইত্যাদি পরে ঘোরাঘুরি করছেন বনে এর শরদাবতের আশেপাশে। শরদাবত দেখে একটুখানি বিহ্বল হয়ে যান, হাত থেকে বিচলিত হয়ে যান, ধনু পড়ে যায় এবং তার বীর্যস্খলন হয়ে যায়। রেতপাত হয়, এখানে লেখা আছে বীর্যস্খলন হয়ে যায় পাতার মধ্যে। এমন সময় শরদাবতের আবার সেন্সেস ফিরে আসে এবং তিনি চলে যান ওখান থেকে। জনপদীও ওখান থেকে মানে কোথাও একটা চলে যান, জনপদীকে আর খুঁজে পাওয়া যায় না, দুই ভাগ। এবার এই যে বীর্যস্খলন হলো সেখান থেকে বীর্যটা দুভাগ হয়ে যায় এবং সেখান থেকে এক ছেলে এবং এক মেয়ের জন্ম হয়, কৃপা এবং কৃপি। তো এই কৃপা হচ্ছে সেই মহাভারতের কৃপাচার্য, আর কৃপি হচ্ছে দ্রোণের স্ত্রী, পরে হয়ে যাবেন। এবং এই কৃপি কেন নাম? কারণ রাজা শান্তনু ঘুরতে ঘুরতে মৃগয়া করতে গিয়ে ওখানে পান এই ছেলে মেয়ে দুটোকে, সামনেই দেখেন ধনুক পড়ে আছে, ধনুক, এবং দেখে বোঝেন যে এটা হচ্ছে শরদাবতের ছেলে মেয়ে, কাজে তাদেরকে করুণাবশত কৃপাবশত তাদেরকে নিয়ে এসে নিজের সন্তান সন্ততির মতোই মানুষ করে, সেই জন্য তার নাম কৃপা এবং কৃপি। এই হচ্ছে আমাদের কৃপাচার্য, যাকে পরে তিনি কৃপাচার্য হবেন। তিনিও ধনুর্বিদ্যায় বিরাট পারদর্শী হয়ে ওঠেন। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো শরদ্দান বা শরদাবত বা শরস্তম্ভ যেই হোক, তিনি মানে তাদের বাবা আর কি, সে তপবনে তাদের বৃত্তান্ত জানতে পেরেছে, ফিরে আসেন, যে ফিরে আসে রাজভবনে ফিরে আসে, তার আমার সন্তান, এবং তাকে ধনুর্বিদ্যাটা তাকে শিখিয়ে যান। অবভিয়াসলি মানে সে তো একটা ধনুর্বেদে পারদর্শী, তো সে যখন শেখাচ্ছে তা কৃপাচার্য কৃপকে শিক্ষা দিয়ে ধনুর্বেদে পারদর্শী করে দিলেন একদম। তো এই কৃপের জন্ম বৃত্তান্ত, এবং এইখানেই এই যে আমি একটু আগে বলছিলাম যে কৃপাচার্যর কাছ থেকে এরা অস্ত্র শিক্ষা নেওয়া শুরু করে, রাজকুমার বলে কথা, অস্ত্র শিক্ষা নেওয়া শুরু করে। কিন্তু এটা ভীষ্ম বুঝতে পারেন যে আরো একটা বড় এদের গুরুর দরকার আছে। শুধু কৃপাচার্যের ধনুর্বিদ্যা শিখে এদের হবে না। তো এবার সেই গুরুর নাম আমরা সবাই জানি, দ্রোণাচার্য। কিন্তু দ্রোণাচার্যের জন্মবৃত্তান্ত এবং কর্মবৃত্তান্তটা, উনি শেষ পর্যন্ত গুরু হয়ে উঠলেন কি করে, সেটা একটু তুই বল। এবার ভরদ্বাজ ঋষি মানে অনেক একটা গঙ্গোত্তরী প্রদেশে বাস করতেন। একদিন সকালে ঘৃতাচি নামে এক অপ্সরাকে দেখে তারও শুক্রপাত হয়, মানে বীর্যস্খলন হয়, এবং সেই শুক্র তিনি একটা কলসের মধ্যে রাখেন। কলসকে সেই সময় কিছু কিছু ভাষায় দ্রোণ বলা হয়।
তো সেই কারণে সেখানে দ্রোণের জন্ম হয়। অদ্ভুত, এটা অনেকটা টেস্ট টিউব বেবি টাইপের না বিষয়টা। টেস্ট টিউব বেবি, কিন্তু আমি একটুখানি এখানে ওই কৃপের জন্ম, এর জন্ম কি বলে, দ্রোণের জন্ম, এবং আগেও আমরা দেখেছি কয়েকটা জায়গায় এভাবে জন্ম হয়েছে। একদিকে যেমন এটা ঠিক যে এখানে একটা কনসেপ্ট অফ ইনভিট্রো ফার্টিলাইজেশন যেটাকে বলি আমরা, সেটা বা টেস্ট টিউব বেবির একটা কনসেপ্ট আছে, কিন্তু আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট যে গর্ভের প্রয়োজনীয়তা বা দুজনের মিলনেই যে একটা সন্তান সম্ভব, শুধুমাত্র শুক্র থেকে জন্মগ্রহণ করতে পারে না, তার মানে এই সময় অবধি ভারতবর্ষে সেই জ্ঞানটা ছিল না। যেটা আমরা জিনের নিয়ে যখন একটা বই থেকেই আলোচনা করেছি, যে অ্যারিস্টটলের সময় মনে করা হতো যে একটা মানুষের সূক্ষ্মতম সংস্করণ সম্পূর্ণভাবে শুক্রের মধ্যেই থাকে, শুধুমাত্র গর্ভে সেটা পুষ্টি পেয়ে একটা মানুষ হয়ে ওঠে। তো এখানে কিন্তু সেই কনসেপ্টটা আমরা দেখছি যে স্ত্রী এবং পুরুষের মিলনে যে একটা ভ্রূণের সৃষ্টি হয়, সেই কনসেপ্টটা তার মানে ওদের কাছে নেই, কিংবা এমন কোনো এনকোডেড মেসেজের মধ্যে আছে যেটা আমরা বুঝতে পারছি না। এইদার ওয়ে দুটোর মধ্যে একটা হবে। কারণ বেশিরভাগ মানুষ মহাভারত রামায়ণকে ইতিহাস মনে করেন, কিছু মানুষ তাকে একে মহাকাব্য এবং সাহিত্য মনে করেন। যেটাই মনে করা হোক, তার যেভাবে ইন্টারপ্রেট করা হোক, বাট ঘটনাটা এটাই। দ্রোণের জন্ম, তো দ্রোণের জন্মের পরে কি হলো? এবার দ্রোণের জন্ম হওয়ার পর দ্রোণ অগ্নিবেশ্য মুনি দ্রোণকে, মানে ও তো বড় হতে থাকলো যথারীতি। এবার পিতা তো ভরদ্বাজ, সে তো একটা বিরাট লোক। অগ্নিবেশ্য মুনির কাছে আমাদের দ্রোণ গেছেন আগ্নেয়াস্ত্র শিখতে, শিক্ষালাভ করছেন। তো পাঞ্চাল দেশের যে রাজা পৃষৎ ভরদ্বাজের সখা, একদম নিজের বন্ধু, একদম খুবই ক্লোজ ফ্রেন্ড। তার যে ছেলে, যার নাম দ্রুপদ, যে নাকি পরবর্তীতে আমরা যাকে মানে পাণ্ডবদের শ্বশুর হিসেবে দেখব, সেটা পরবর্তী গল্প। বাট এই সময় দ্রুপদ এবং দ্রোণ দুজনেই বাচ্চা, দুজনেই একসাথে অস্ত্র শিক্ষা করছেন এবং খুব ভালো বন্ধু, দুজনে খুবই ভালো বন্ধু আর কি। এবং পিতার আদেশে, মানে ভরদ্বাজের আদেশে দ্রোণ বিয়ে করে কাকে? কৃপিকে। এই যে কৃপির কথা বললাম, কৃপ আর কৃপি, এই কৃপি সঙ্গে বিয়ে হয় দ্রোণের, এবং দ্রোণের এক পুত্র জন্মায়, যে জন্মেই অশ্বের মতো চিৎকার করে ওঠে। ওই জন্য তার নাম অশ্বত্থামা হয়। অশ্বত্থামার আরেকটা গল্প আছে, সেটা আমরা ভবিষ্যতে আসবো। এখন সব ক্যারেক্টার ইন্ট্রোডাকশন চলছে সেই অর্থে। এবার তিনি কোথায় গেলেন? দ্রোণ শিক্ষা টিক্ষা, পুত্র হয়েছে। এবার হঠাৎ জানা গেল ভরদ্বাজের মৃত্যুর পর নিজের আশ্রম থেকে তপস্যা, ধনুর্বেদ চর্চা করতে লাগলেন। এবং সেদিন হঠাৎ করে শুনলেন যে মানে অস্ত্রজ্ঞ গণের শ্রেষ্ঠ ভৃগুর ছেলে পরশুরাম, এবং পরশুরাম সমস্ত ব্রাহ্মণদের তার সমস্ত কিছু বিলিয়ে দিচ্ছে। এবার দ্রোণ এটা শুনে অবশ্যই মানে পরশুরামের কাছে গিয়ে প্রণাম করে বললেন যে তাহলে কিছু দিন আমাকে। কারণ অ্যাকচুয়ালি কি হচ্ছে, তখন দ্রোণের কাছে টাকা পয়সা অভাব, মানে টাকা পয়সা জাস্ট নেই, ও খুবই অভাবে দিন কাটাচ্ছে। ছেলেকে ঠিক করে মানুষ করতে পারছে না, কিভাবে কি খাওয়াবে বুঝতে পারছে না, এরকম একটা অবস্থা। তো বললেন ধন দাও, যত তোমার আমার টাকা পয়সা দিন কিছু। পরশুরাম বলল যা ছিল আমার কাছে সব ব্রাহ্মণদের দিয়ে দিয়েছি, সমস্ত পৃথিবী আমি কাশ্যপকে দিয়ে দিয়েছি। এখন কেবল আমার শরীর আর শস্ত্র যা আছে সেটা অবশিষ্ট আছে। এবার কি চাও বলো, শরীর চাও না অস্ত্রশস্ত্র চাও? দ্রোণ বললেন তাহলে আমার সমস্ত অস্ত্রশস্ত্র আপনাকে দিন, এবং সেগুলো কিভাবে চালাতে হয় সেটাও আমাকে শিখিয়ে, হ্যাঁ সেটাও শিখিয়ে দিন। যথারীতি পরশুরাম দ্রোণের প্রার্থনা পূরণ করলেন। দ্রোণ এই কৃতার্থ হয়ে, কিন্তু দ্রোণের এখনও কিন্তু টাকা পয়সার সমস্যাটা মেননি। তো ওর মনে হয় আমার বাল্য সখা দ্রুপদ, যে ততদিনে রাজা হয়ে গেছে, এখন পৃষৎ মারা গেছে। পাঞ্চাল রাজার কাছে যাই, গিয়ে বলি যে আমার একটু হেল্প করতে, কিছুই না আমাকে কিছু গোধন, কিছু একটা দুটো গ্রামও যদি দেয় আমাকে, তাহলে আমি একটুখানি শান্তিমতো থাকতে পারি। দ্রুপদ কিন্তু দ্রোণকে দেখে বলো তোমার কি মনে হয়? বন্ধু মানে কি অসম বন্ধু হয় নাকি? তুমি কোথাকার ব্রাহ্মণ, আমি পাঞ্চালের রাজা। দ্রুপদ বেশ বাজে ব্যবহারই করে দ্রোণের সঙ্গে, কিন্তু মানে বেশ বাজে ব্যবহার করে। এবং দ্রোণ কিন্তু প্রচণ্ড রেগে যায়, মানে প্রচণ্ড বলতে ওর মানে কি বলবো, যেই রাগ প্রতিশোধের জন্ম দিতে পারে এরকম রাগে রেগে যায়। এবং সে ইমিডিয়েট ওখান থেকে বেরিয়ে চলে যায় হলো
কৃপাচার্যের কাছে, তার মানে স্ত্রীর শ্যালক, সেই অর্থে শ্যালক, হ্যাঁ শ্যালকের কাছে চলে যায় এবং সেখানে সে গিয়ে বসবাস করতে থাকে। তো কিন্তু ওর মধ্যে প্রতিশোধ স্পৃহা রয়েছে। তো দ্রোণ মোটামুটি বুঝতে পারেন যে কুরু বংশের যে ছেলেপেলেগুলো বড় হয়ে উঠছে, এদের দিয়েই আমার প্রতিশোধটা সম্পূর্ণ হতে পারে। তো একদিন যাচ্ছেন, ওখানে কৌরব পাণ্ডব এরা সমস্ত খেলা করছেন, সম্ভবত বল খেলছিলেন কাঠের একটা কিছু দিয়ে। হ্যাঁ, এখানে লেখা আছে বিটা। হ্যাঁ, বিটাই লেখা রয়েছে, কিন্তু পুলির আকারের কাষ্ঠখণ্ড বলছে যে গুলি ডান্ডা সম্ভবত গিলি ডান্ডা হতে পারে, বলও হতে পারে। এবার ওই যে বিটার কথা বলছি, যে বিটা কিভাবে তোলা হয় তার একটা বিবরণ এখানে কিন্তু আছে। সেই বিবরণটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো অনেক চেষ্টা করে এরা তুলতে পারছে না। এখন শ্যামবর্ণ পক্ষকে কৃষক আর ব্রাহ্মণ নিকটে বসে হোম করছেন। তারা দেখলে এই ব্রাহ্মণ হলো দ্রোণ, তারা দেখে ঘিরে দাঁড়ায় আর কি, বলে যে এইরকম এটা পড়ে গেছে আপনারা। বলে কী বলছো তুমি, তোমার খুব মানে অস্ত্র শিক্ষা টুক্ষা কিছুই তোমাদের নেই, এটা তুলতে পারছো না। তখন তিনি বলছে ভরত বংশে জন্য একটা বিটা তুলতে পারছো না, তোমরা কি করছো? তারপর বলে আমার আংটি আর কৃষ দিয়ে ইশিকা মানে একটা কাশ তৃণ হয় না, কাশের যে ওইটা দিয়ে তুলে দেবো। বলো ওরা সবাই মিলে এক্সাইটেড হয়, দেখি ব্যাপারটা কী হয়। ও আগে আংটি ফেলে একটা কাশের তৃণ ফেলে, আবার আরেকটা ফেলে এই করতে একটা সিরিজ অফ এরকম করে ওটা দিয়ে তুলে দেয়। এবার দেখে বলে যে তো অদ্ভুত ব্যাপার, মানে এরা বলে যে মানে দারুণ ব্যাপার, আপনি আপনার আংটিটাও তুলে ফেলুন, আংটিটা পড়ে গেছে তো। ও বলে ঠিক আছে, ওর একটা ধনুক নিয়ে একটা মধ্যে ফেলে, পরের ওই সেম একটা সিকোয়েন্স তৈরি করে মানে বানের ও আংটিটাও তুলে ফেলে। এইটা দেখে মানে সবাই জিজ্ঞেস করে আপনি কে, আপনি তো মারাত্মক কেউ হবেন, এইরকমভাবে যদি আপনি দেখাতে পারেন। বলে আমরা যারা দেখলে গিয়ে ভীষ্মকে বলবো। তখন ভীষ্মকে গিয়ে বলে যে এরকম কিন্তু ঘটনা ঘটেছে। ভীষ্ম বোঝা যায় এ তো দ্রোণ ছাড়া আর কেউ হতে পারে না। এবং তুই বলছিলি ভীষ্ম একটা খুঁজছিল ওদের অস্ত্র শিক্ষার আরও বড় গুরু। এবার যথারীতি ভীষ্ম ডেকে দ্রোণকে বলে যে আপনি কিন্তু আমাদের এদের অস্ত্র শিক্ষা দিন, এদের অস্ত্র শিক্ষার প্রয়োজন আছে। আপনি তো ভরদ্বাজের পুত্র, আপনার এত বড়, আপনি তো এত মানে অগ্নিবেশ্বর থেকে আপনি আগ্নেয়াস্ত্র শিক্ষা নিয়েছেন। শুধু তাই না, আপনাকে পরশুরাম তার সমস্ত শিক্ষা দিয়েছে, তো আপনি তো বিরাট শিক্ষিত মানুষ। দ্রোণ বলে যে দেখুন দিতেই পারি, কিন্তু আমার কিন্তু ব্যাপারটা হলো যে ওই ধ্রুপদ বলে একটা লোক আছে, যে আমার বন্ধু ছিল, বাল্য সখা। সে আমাকে ছোটবেলায় বলেছিল যে যখন আমি পাঞ্চাল রাজ্যতে অভিষেক হবে, মানে যখন রাজা হব, তখন আমার রাজ্য মানে তোমার রাজ্যই। কিন্তু আমি যখন গেছিলাম, আমি গিয়ে অল্প কিছুই চেয়েছিলাম, কিন্তু সে আমাকে কিন্তু অপমান করে তাড়িয়ে দিয়েছে। এবং এই ব্যাপারটা কিন্তু আমার একেবারেই মাথায় আছে, এবং এটা কিন্তু আমার একটা উদ্দেশ্য, ওর থেকে বদলাও কিন্তু আমি নেব। ভীষ্ম কিন্তু ক্লিয়ারলি বলে, ভীষ্ম বলে ঠিক আছে। কারণ তখনকার দিনে এটা খুব একটা আনরিয়াল ব্যাপার তো ছিল না, একে অপরের উপর রাগ হওয়া, তার উপর প্রতিশোধ নেওয়া, এটা ওয়াজ নর্মাল। কেন দ্রোণ ধ্রুপদের কাছে গিয়ে এত রেগে যায়, মানে এত তার কেন রাগ হয়? সে গিয়ে কিন্তু কিছু গরু আর দুটো গ্রাম চেয়েছিল, দুটো বা তিনটা, আমি এক্স্যাক্টলি আমার এইখানে ওইভাবে নেই। এবার ওর পুত্র অশ্বত্থামার যে বন্ধু বান্ধব আছে, তার বালক সখা সব, তাদের সবাই দুধ খায়। তো একদিন ও অশ্বত্থামারও দুধ খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু দ্রোণ অনেক চেষ্টা করেও একটা দুগ্ধবতী গাভী জোগাড় করতে পারেনি, কারণ তার এতটাই খারাপ অবস্থা, সেটা করে উঠতে পারেনি। অশ্বত্থামাকে একদিন পিটুলি মানে ওই সাদা যে জিনিসটা হয় চকের মতো, সেইটাকে গুলিয়ে জল করে ওটাই খেয়েছে। অশ্বত্থামা মহানন্দে ভেবেছে এটাই দুধ, খেয়েছে। এটা দেখে বালকরা বলেছে এই কী ব্যাপার, তোমার ছেলে তো পিটুলিগুলা খেয়ে ভাবছে দুধ। এটাতে দ্রোণের বিরাট অপমান ফিল হয়, যে এটা তো মানে আমার ছেলে এইভাবে মানুষ হবে না, এটা তো ঠিক না। তখনও যায় হলো দ্রুপদের কাছে। দ্রুপদ তখন বলে যে তুমি কি বলছো, তুমি কে, তুমি একজন ব্রাহ্মণ, তোমার সমানে সমানে বন্ধুত্ব, ব্রাহ্মণ আর অব্রাহ্মণ, রথী আর অরথী, প্রবলতাপ রাজা আর শ্রীহীন দরিদ্র, এদের মধ্যে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। বলে তোমাকে এক রাত্রির খাবার দিচ্ছি, ওটাকে খুশি থাকো। তো অপমানটা কিন্তু চারটিখানি অপমান না, হ্যাঁ, এবং সব মিলিয়ে যে ওর যে সেট আপটা তৈরি হচ্ছে, এখানে প্রচণ্ড অপমান তৈরি হচ্ছে। দ্রোণ বলে এই অপমানের পর আমি কুরুদেশে চলে এসেছি। এবার ভীষ্ম বলে আমি কি করবো বলুন আপনার জন্য। এবং তারপর ভীষ্ম বলে যে আপনি তাহলে এখন থেকে নিযুক্ত হন, ওদেরকে আপনি অস্ত্র শিক্ষা দিন, এবং যাতে দারুণভাবে এরা
বড় হয়, এরকম কাজ করে, এবং তারপর আস্তে আস্তে অস্ত্র শিক্ষায় তারা আস্তে আস্তে নিপুণ হওয়া শুরু হয়। কিন্তু দ্রোণের প্রিয় শিষ্য ছিল অর্জুন। একদম। অর্জুনকে সে বলেছিল যে তুমি কিন্তু আমার প্রিয় শিষ্য, তোমার মতো কেউ হবে না। একদম। তো শিক্ষা নিচ্ছে ওরা এমন সময় আরেকটি ছেলে আসে, হিরণ্যধনুর পুত্র একলব্য, নিষাদ পুত্র, সেই অর্থে মানে যাকে সেই অর্থে দলিত কাস্ট বা লোয়ার কাস্টের ছেলে বলে, কিন্তু সে ধনুক শিখবে, আগ্নেয়াস্ত্র চালানো শিখবে দ্রোণের থেকে, মনে মনে গুরু মেনে নিচ্ছে। একদম। তো দ্রোণের কাছে সে আসে, এসে তাকে প্রণাম করে এবং বলে যে আমাকে অস্ত্র শিক্ষা দিন। দ্রোণ জিজ্ঞেস করে তোমার পিতৃ পরিচয় কি? যখন জানতে পারে যে সে নিষাদ পুত্র, তখন দ্রোণ অস্বীকার করে, বলে না, আমি ক্ষত্রিয় ছাড়া কাউকে শিক্ষা দেব না। তো একলব্য একটু বিফল মনোরথ হয়ে ফিরে যায়, বলে কিন্তু আমি মনে মনে তো দ্রোণকেই মেনে নিয়েছি। এই গল্পটা আপনারা মোটামুটি জানেন সবাই। তো মাটির একটা দ্রোণের মূর্তি বানিয়ে জঙ্গলে সে নিজে নিজেই অস্ত্র শিক্ষা করছে, দ্রোণকে মনে মনে গুরু ভেবে। তো দ্রোণ এবার এই সমস্ত কুরু পাণ্ডবদের নিয়ে একবার সেই বনেই গেছেন, হয়তো ট্রেনিংয়ের জন্যই গেছেন, সাথে একটা কুকুর গেছে। তো কুকুরটা অশ্বত্থামা ওখানে বনের মধ্যে রয়েছে, কাদা ফাদা মাখা পুরো, আর তার চেহারা খুব একটা সুন্দর ছিল না। তাকে দেখে কুকুরটা চিৎকার করে উঠেছে, আর যেই চিৎকার করে উঠেছে একলব্য খুব তাড়াতাড়ি ছাদখানা বান এমনভাবে মারে যে কুকুরটার মুখটা আটকে যায়। মারা যায় না, কিন্তু কুকুরটার মুখ আটকে যায় এবং সে আর চিৎকার করতে পারে না। এটা দেখে কুরুপাণ্ডব তারা ভাবে যে এ কে, বনের মধ্যে এরকম একজন যে এরকম একটা শিক্ষা তার ধনুকের, এভাবে তীর চালাতে পারে। সবচেয়ে বেশি খারাপ লাগে অর্জুনের। অর্জুন এসে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কে? বলে আমি দ্রোণাচার্যের শিষ্য একলব্য। তো অর্জুন এসে দ্রোণাচার্যকে বলেন যে আচার্য বা গুরুদেব, আপনি তো বলেছিলেন আমার মতন ধনুক আপনি কাউকে শেখাবেন না, ধনুর্বিদ্যা শেখাবেন না, কিন্তু আমি তো বনের মধ্যে দেখলাম একলব্য বলে একজন, সে আপনার শিষ্য, এবং সে কিন্তু সাংঘাতিক এরকম ধরনের ঘটনা ঘটিয়ে ফেলেছে। তো দ্রোণাচার্য বলেন আচ্ছা চলো দেখি। তো দ্রোণাচার্য গেলেন একলব্যের কাছে, একলব্যকে জিজ্ঞেস করলেন, একলব্য প্রণাম করলেন, বললেন আমি মনে মনে তো আপনি আমাকে ডাইরেক্টলি শিক্ষা দেননি, কিন্তু আমি মনে মনে আপনাকেই গুরু ভেবেছি এবং এটা শিক্ষা আমি নিজে নিজে লাভ করেছি। দ্রোণাচার্য বললেন তুমি যখন আমাকে গুরু ভেবেইছো এবং এতদূর শিখেই গেছো, তখন গুরু দক্ষিণা তো তোমাকে দিতে হবে। তো একলব্য বলছেন হ্যাঁ বলুন কী গুরু দক্ষিণা? বলে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, রাইট থাম্ব, এটা তুমি আমাকে কেটে দাও। একলব্য কিন্তু খুশি খুশি মনে সেটা কেটে দিয়ে দেন এবং তারপরে বুঝতে পারেন যে আমার আর তীর ধনুক চালানো আর কোনোদিনও হবে না। অন্য হাতে চালায় কিন্তু সেই ব্যাপারটা নেই। তখন অর্জুন কিন্তু মনে মনে খুশি হয়, ওকে আচ্ছা আমি তাহলে বেশ থাকলাম। এখানে কিন্তু আমি এই গল্পটার মানেটা এখন অবধি আমার কাছে খুব একটা ক্লিয়ার না, যে এখানে মানে দেখ আমার মনে হয় প্রত্যেকটা ক্যারেক্টারই মহাভারতের মধ্যে একটা গ্রেন এসেছে। অর্জুন শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার জন্য একজন ডিজার্ভিং লোককে অকেজো করে দিলেন, এটা তো ঠিক না। এবং দ্রোণেরও ওর থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠ চেয়ে নেওয়াটাও ঠিক মনে হচ্ছে না। কিন্তু মানে আমার মাঝে মাঝে সত্যি বুঝতে পারি না আমি, যে কোনো একটা কারণ তো আছে এর পেছনে, কারণ প্রত্যেকটা গল্পেরই একটা করে কারণ আছে, তার একটা আছে, বাট হয়তো কখনো এইটাকে আমরা ডিকোড করতে পারবো, বা কিছু মানুষ ডিকোড করেছেন। দেখ এখানে আমার দুরকম ভাবে আমার মনে হয়। প্রথম হচ্ছে, যদি আমরা মহাভারতকে ইতিহাস মনে করি, আমি করি না পার্সোনালি, কিন্তু সেটা ইট ইজ ইমম্যাটেরিয়াল, অনেকে মনে করেন, যদি মনে করি তাহলে এখানে দলিতদের বা লোয়ার কাস্ট, যাদেরকে সে অর্থে লোয়ার কাস্ট, তাদের প্রতি বঞ্চনার ইতিহাস আমরা খুঁজে পাচ্ছি, যেটাকে পরবর্তীকালে অনেকে বলেছেন এই তো মহাভারতেও তো লেখা আছে। এটা তো মহাভারতে যদি লেখা আছে, তার মানে তারা তো স্বীকার করে নিচ্ছেন যে মহাভারতটা ইতিহাস। যদি সেটাই তুমি রেফারেন্স দাও যে মহাভারতে লেখা আছে একলব্যের সাথে এটা হয়েছিল নিষাদ পুত্র বলে, তার মানে তুমি স্বীকার করছো যে এটা ইতিহাস। আর যদি মহাভারত অ্যাকচুয়ালি মিথোলজিক্যাল হয় বা কাল্পনিক হয়, তাহলে কিন্তু একভাবে এটা বলা হচ্ছে যে কতটা ভুল হয়েছিল দ্রোণের থেকে। নইলে পরে এরকম একটা গল্প কেন লিখবো আমি, যে দেখো এরকম না, একজন নিষাদ পুত্রের সাথে এরকম করা হয়েছিল, ব্রাহ্মণরা এরকম করেছিলেন। এটা যদি একটা
কাল্পনিক গল্পে লিখি আমি, তার মানে তো আমি এটাই বলতে চেষ্টা করছি যে এটা করাটা উচিত হয়নি। একদম, এটা একটা ব্যাখ্যা। আরেকটা হচ্ছে এটাও হতে পারে যে এই যে অর্জুন এখানে এবং তারপরেও কর্ণের সাথেও যেটা করেছে, সবসময় যে অর্জুন একেবারে পুরুষ শ্রেষ্ঠ তা কিন্তু কখনোই বলা হচ্ছে না। গ্রে যেটা বললি সেটা ছিল, তবে একটা আলটিমেট উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, রক্ষা করা এবং দুর্যোধনের কৌরব বাহিনীকে। তো এটাও হতে পারে যে বেশ কিছু জায়গায় তোমাকে কম্প্রোমাইজ করতে হবে ধর্মের সাথে, ধর্ম অর্থাৎ রুল বা ট্যাকটিক বা সভ্যতার সাথে, আলটিমেট একটা উদ্দেশ্য সফল করার জন্য। তো কোনটা, আমার মনে হয় এই সব কিছুর মধ্যে এটাই তো বিউটি অফ মহাভারত। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, এটা হলো যে যেই লোকটার যা কাজ হতে পারে, তোমার কাছে ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টটা তুমি মানে এই ট্যালেন্টটাকে এনক্যাশ করার জন্য বা এই ট্যালেন্টটা তোমার জন্য ঠিক কিনা বা তোমার শুধু এই ট্যালেন্টের উপরেই কাজ করে দেওয়া উচিত কিনা, সেই সময়ের সিস্টেম অনুযায়ী কিন্তু বারবার এই কথাটা এসছে যে ক্ষত্রিয় না হলে তুমি এটা করতে পারবে না। তো আমার মনে হয় এখানে আরেকটা জিনিসেরও গুরুত্ব আছে, সেটা হলো যে গুরুত্ব বলা ভুল হবে, উল্লেখ পাওয়া যাচ্ছে যে যার যেটা কাজ সে যাতে শুধু সেইটুকুই করে। কারণ কর্ণকেও কিন্তু কর্ণ যখন দ্রোণের কাছে এসেছিল যে আমাকে অস্ত্র শিক্ষা দিন, কর্ণকে কিন্তু ডিনাই করা হয়েছিল। তার একটাই কারণ, সেটা হলো কর্ণ অধিরথের পুত্র, সুতপুত্র বলে। তো তার মানে এই ব্যাপারটাও কিন্তু সবসময় ছিল। কর্ণকে সারা জীবনই এটা বয়ে নিয়ে বেড়াতে হয়েছে যে আমি সুতপুত্রের সঙ্গে লড়াই করব না, সুতপুত্র অপমানের জায়গাগুলো এগুলো ছিল। তো যেভাবেই ব্যাখ্যা করা হোক, ঘটনাটা তো এটাই। হ্যাঁ, এবার এখানেই তারপরের গল্প যেটা, সেটা হচ্ছে ওই পাখির চোখ। হ্যাঁ, পাখির চোখ। এবার কতটা কে শিক্ষা লাভ করলো এর জন্য দ্রোণ বললেন যে এবার একটা টেস্ট হবে, আলটিমেট টেস্ট। গিয়ে একটা মাটির, এই গল্প আমরা ছোটোবেলায় প্রায় সবাই পড়েছি, তাও যেহেতু আর্কাইভ করছি পুরোটা আমাদের মনে হয় বলে দেওয়া ভালো, যে মাটির একটা পাখি বানিয়ে একটা গাছের ডালের উপরে রেখে দ্রোণ বললেন সবাই ওখানে এইম করো। এইম করে এবার প্রথমে যুধিষ্ঠিরকে বললেন এইম করেছো? বলে হ্যাঁ করে ফেলেছি। বলে তুমি কি দেখতে পাচ্ছ? গাছটা দেখতে পাচ্ছ, পাখি দেখতে পাচ্ছ, আমাদের সবাইকে দেখতে পাচ্ছ? তো যুধিষ্ঠির বলেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি পাখিটা, আমি গাছটা দেখতে পাচ্ছি, সবই দেখতে, আপনাকেও দেখতে পাচ্ছি। তোকে তীর চালানোর আগে দ্রোণ বললেন দেখো তুমসে না হো পায়, একদম সরে যাও, তোমার দ্বারা হবে না, এই ব্যাপারটা হবে না। এইভাবে সবার সাথেই টেস্ট হলো, কেউ ওরকম না। তার লাস্টে অর্জুনকে বলে তুমি দেখতে পাচ্ছ গাছটা এবং পাখিটা এবং আমাদেরকে? অর্জুন বললে আমি পাখিটা দেখতে পাচ্ছি। শুধু পাখিটা দেখতে পাচ্ছি। বলে ব্যাখ্যা করো। বলে না পুরোটা ব্যাখ্যা করতে পারবো না, আমি শুধু পাখির মাথাটাই দেখতে পাচ্ছি। দ্রোণ বললেন ঠিক আছে, এবার তুমি বাণ চালালো এবং ওখানে মাথাটা শিরচ্ছেদ হয়ে পড়ে। যেটা বললি যে যেটা যার কাজ সেখানেই সে কনসেন্ট্রেট করাটা যে কতটা ইম্পর্টেন্ট, যে এবং সব কিছু কম্প্রোমাইজ করে দেওয়া শুধু ওই জিনিসটা শেখার জন্য, সেটা এখানে ইম্পর্টেন্ট। তো সেটা এরই হলো। আরেকটা এরপরে একটা কুমিরের গল্প। একদিন গঙ্গায় স্নান করতে গেছে, শিষ্যদেরকে নিয়ে গেছে, গিয়ে একটা কুমির, হ্যাঁ এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে মূলে, এখানে বলা আছে এটা গ্রাহ, তার অর্থ কিন্তু কুমির এবং হাঙর দুটোই হয়, ঠিক আছে, যে কোনো একটা যেটাই হোক, সেটা প্রাণঘাতী একজন একটা ব্যাপার। এবং তার জঙ্ঘায় সে কামড়ে ধরেছে দ্রোণ কামড়ে ধরেছে। সঙ্গে সঙ্গে বলছে তোমরা আমাকে রক্ষা করো, এবং সঙ্গে সঙ্গে মানে তার বাক্য বেরোতে বেরোতে অর্জুন 5 স্বরে কুমিরের দেহ 5 খণ্ড করে ফেলে। এবং যথারীতি অন্য শিষ্যরা জাস্ট বোঝার আগেই ব্যাপারটা ঘটে যায়। আর তখন বলে ও মানে আমাদের দ্রোণ বলে যে তোমাকে আমি ব্রহ্মশির নামে একটা অস্ত্র দিচ্ছি, এই অস্ত্রটা মানুষের প্রতি প্রয়োগ করো না, যদি কোনোদিন অন্য কোনো শত্রু তোমাকে আক্রমণ করে, সুপার হিউম্যান কেউ যদি করে, তাহলে কিন্তু এইটা তুমি প্রয়োগ করবে, এটা কিন্তু তোমাকে একটা বিরাট দান আমি দিলাম। কারণ ওর কাছে তো পরশুরামের সব অস্ত্রের দানই ছিল, সেই অনুযায়ী এই দানটা দিল। তো এইখানে আমাদের এই অধ্যায় কিন্তু শেষ, এই অধ্যায়টা এখানে শেষ। এর পরের অধ্যায় হচ্ছে যতুগৃহ দহ। এরপর অস্ত্র শিক্ষা প্রদর্শন আছে। হ্যাঁ, যতুগৃহ দহ পর্বের শুরুতেই অস্ত্র শিক্ষা প্রদর্শন আছে, কিন্তু মোটামুটি এদের শিক্ষা তো সম্পূর্ণ হলো সবার। আমরা এটাও বুঝলাম যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে একটা নিজস্ব শত্রুতা তৈরি হচ্ছে। অর্জুন বেশ বীর হয়ে উঠেছে, ধনুর্ধর হিসেবে বড় হয়ে উঠেছে। একই সাথে নকুল এবং সহদেব
এরা তরবারিতে সাংঘাতিক হয়ে গেছে, যুধিষ্ঠির রথ চালনায় খুব বড় হয়ে গেছে, এবং ভীম তো ভীমই, সে তো সাংঘাতিকভাবে গদা এবং যে কোনো শক্তির প্রয়োগের যেগুলো অস্ত্র সেগুলোতে সাংঘাতিকভাবে তারা পারদর্শী হয়ে উঠেছে। একদম। তো যেহেতু এখানে পর্ব শেষ, আমাদের মনে হয় আমাদের এপিসোডটাও এখানে শেষ করে রাখাই ভালো। তো এই অবস্থায় আমরা আজকের এপিসোড এখানেই শেষ করি তাহলে। এরপরে আমরা অস্ত্র শিক্ষা প্রদর্শনে যাব। দ্রুপদের প্রতি প্রতিশোধ নেওয়া হলো কিনা দ্রোণের, কিভাবে নেওয়া হলো সেটা জানবো। তারপর যতুগৃহদহ ওই পর্বে ঢুকবো। যদিও এই বইটা যেটা বিবেক দেবরায়ের লেখা, সেখানে এরপর থেকেই যতুগৃহদহ পর্ব শুরু হয়ে যাচ্ছে। এইখানে মানে আমাদের রাজশেখর বসুর মহাভারতে অস্ত্র শিক্ষা প্রদর্শনের পর তারপরে হলো দ্রুপদের পরাজয় বা দ্রোণের প্রতিশোধের কি গল্পটা, ওই গল্পটা, এবং শেষে ধৃতরাষ্ট্রের একটা ঈর্ষার গল্প আছে, যেখান থেকে যদুগৃহে ব্যাপারটা কালমিনেট করে। তো এই পুরো ব্যাপারটা আমরা এর পরের পর্বে অ্যাড্রেস করব। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আমরা যেভাবে মহাভারতটাকে অ্যাড্রেস করছি বা আমরা যেভাবে মহাভারতটাকে বলার চেষ্টা করছি, আশা করি আপনাদের গল্পের মতো এবং আপনাদের ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করতে পারছি। কীরকম লাগছে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ মোর পাওয়ারফুল। সো দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।